তারেক রহমানের হাত দিয়ে গোলাম আজম পুত্র হলেন লেফটেন্যান্ট জেনারেল। এরপর কি? বাংলাদেশের এই মুহূর্তে সামরিক অঙ্গনে সবচাইতে বড় এবং চাঞ্চল্যকর খবর কোনটি, তা কি আপনারা জানেন? হ্যাঁ, আপনারা এর মধ্যে জেনে গেছেন যে অবসরপ্রাপ্ত 150 জন সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত, বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো সামরিক কর্মকর্তাদের ভাগ্য এক ঝটকায় বদলে গেছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সুপারিশে তারেক রহমানের প্রশাসন সশস্ত্র বাহিনীর 150 জন কর্মকর্তাকে দিয়েছেন রেট্রোস্পেক্টিভ প্রমোশন বা ভূতাপেক্ষ পদোন্নতি। আর এই পদোন্নতির সবচেয়ে বড় চমক কোথায় জানেন? এই তালিকায় রয়েছেন জামাতে ইসলামের প্রয়াত আমির গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ আমান আজমি, যিনি একসময় ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে বাধ্যতামূলক অবসরে গিয়েছিলেন। তাকে এক লাফে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি। শুধু পদোন্নতি নয়, কোটি কোটি টাকার বকেয়া আর্থিক সুবিধাও পাবেন এই কর্মকর্তারা। দর্শক, প্রথমে আমাদের একটু বোঝা দরকার যে এই রেট্রোস্পেক্টিভ প্রমোশন বা ভূতাপেক্ষ পদোন্নতি বিষয়টি আসলে কি। সহজ ভাষায়, অতীতে কোনো কর্মকর্তাকে যদি অন্যায়ভাবে বা রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত বা চাকরিচ্যুত করা হয়, তবে তাকে পেছনের কোনো একটি নির্দিষ্ট তারিখ থেকে পদোন্নতি দিয়ে তার চাকরি জীবন সংশোধন করা হয়। তারেক রহমানের প্রশাসনের এই নতুন বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণ, অব্যাহতি এবং বরখাস্ত হওয়া মোট 150 জন কর্মকর্তাকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে তারা শুধু পদের সম্মানই ফিরে পাচ্ছেন না, বরং ওই পুরনো সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত বকেয়া বেতন ভাতা এবং বিধি অনুযায়ী সমস্ত আর্থিক সুবিধাদিও বুঝে পাবেন। তবে চমক এখানেই শেষ নয়। চলতি বছরের 5 ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা আরো একটি বিজ্ঞপ্তির দিকে যদি আমরা তাকাই, তবে দেখব যে সেখানেও পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলের সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছা অবসরে যাওয়া আরো 141 জন কর্মকর্তাকে একইভাবে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। অর্থাৎ সব মিলিয়ে এক বিশাল সংখ্যক সামরিক কর্মকর্তা পুরো ক্যারিয়ারের কোন লঞ্চে বদলে ফেলা হয়েছে প্রায় 300। তারেক রহমান দিলেন 150 জন, ইউনূস 141 জনকে দিয়েছেন, অর্থাৎ 291 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। একটি জিনিস লক্ষণীয়, ইউনূসের 141 জনের মধ্যে কিন্তু গোলাম আজম পুত্র আব্দুল্লাহ আমান আজমি নেই। তারেক রহমানের 150-এ আছেন এবং সেটি নাকি ইউনূসী সুপারিশ করে দিয়েছিলেন। এই 150 জন কর্মকর্তার মধ্যে সবচেয়ে আলোচিত নামটি হলো ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি। তার এই পদোন্নতি নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন উকি দিচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল পদে তো পদোন্নতি দেওয়া হলো, এরপর কি? এরপরে কি সেনাপ্রধান? চলুন একটু ইতিহাসের পাতা উল্টে নেওয়া যাক। আব্দুল্লাহ আমান আজমি কিভাবে, কোন প্রেক্ষাপটে তিনি চাকরি পেয়েছিলেন সেনাবাহিনীতে। তার বাবার বাংলাদেশের নাগরিকত্বও ছিল না, তিনি পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে এসেছিলেন। তার পুত্র আব্দুল্লাহ আমান আজমি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে জিয়াউর রহমানের আমলে চাকরি পেলেন এবং জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান আজকে তাকে পদোন্নতি দিলেন। আমরা একটু ইতিহাস থেকে ঘুরে আসি। আপনারা হয়তো জানেন যে 1973 সালের 18 এপ্রিল বাংলাদেশ সরকার জামায়াত নেতা গোলাম আজম সহ 42 জনের নাগরিকত্ব বাতিল করেছিল। কেন করেছিল আপনারা সেটি নিশ্চয়ই জানেন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন করবার কারণে এবং পাকিস্তানের পক্ষে ভূমিকা পালন করবার কারণেই 42 জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। পরবর্তীতে গোলাম আজম পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে আসেন, কিন্তু আইনি ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বাবার নাগরিকত্ব বাতিলের বিষয়টি সন্তানদের উপর সরাসরি বর্তায়নি। আব্দুল্লাহ আমান আজমি 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তিনি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও একজন বৈধ নাগরিক ছিলেন। ফলশ্রুতিতে 1979 সালে তিনি যখন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন, তখন আইনিভাবে তার বাংলাদেশের নাগরিকত্ব বা সেনাবাহিনীতে আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার আইনি নিষেধাজ্ঞা ছিল না। এটি সত্য যে আমান আজমি কোনো ব্যাকডোর দিয়ে সেনাবাহিনীতে আসেননি, অবৈধভাবে নিয়োগ পাননি। সেনাবাহিনীর সার্কুলার হয়েছে, তিনি আবেদন করেছেন, যথাযথ পরীক্ষা দিয়েছেন, দিয়ে সেনাবাহিনীতে
প্রবেশ করেছেন। কিন্তু এখানে কথা আছে, মানলাম যে সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় আমান আজমি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর 1979 সালে তিনি পঞ্চম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগদান করেন। সামরিক প্রশিক্ষণে তিনি অত্যন্ত কৃতিত্বের পরিচয় দেন। ক্যাডেট হিসেবে তার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো, যার প্রমাণ হিসেবে তিনি লাভ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার। 1981 সালের ডিসেম্বরে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পান। জিয়াউর রহমানের আমলে বিএমএতে যোগদান করলেন। মিলিটারি একাডেমিতে ট্রেনিং এ চাকরি পরীক্ষা বা যা যা ফর্মালিটিস মেনটেন করে তিনি ট্রেনিং এ যোগদান করলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর 1981 সালে এরশাদ আমলে তিনি কমিশন লাভ করেন। এখন অনেকের মনে প্রশ্ন যে গোলাম আজমের পুত্র কিভাবে জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীতে যোগ দিলেন। আসলে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের সরকারের আমলে সামরিক বাহিনী ও সিভিল প্রশাসনে লোকবল নিয়োগের ক্ষেত্রে পারিবারিক বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের কঠোরতা কিছুটা শিথিল করা হয়েছিল। মূলত প্রার্থীর নিজস্ব যোগ্যতা, শারীরিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং বিএমএর পারফরমেন্সকে প্রধান যোগ্যতা হিসেবে দেখা হতো। আমান আজমি মেধার ভিত্তিতে পরীক্ষায় অলরাউন্ডার হিসেবে উত্তীর্ণ হওয়ায় তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। অর্থাৎ জিয়াউর রহমানের আমলে চাকরিতে প্রবেশে পারিবারিক ব্যাকগ্রাউন্ড শিথিল করা হয়েছিল। যদি পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখা হতো কিংবা পুলিশ ভেরিফিকেশনে যদি পারিবারিক ব্যাকগ্রাউন্ড, চাকরিতে কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন আছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাকে যদি ধরা হতো তাহলে আব্দুল্লাহ আমান আজমি চাকরি পেতেন না, কারণ তার বাবা বাংলাদেশের নাগরিকত্ব থেকে বাতিল হয়ে গিয়েছিলেন, পাকিস্তানের নাগরিক ছিলেন। পুত্র আমান আজমি যতই যোগ্য হোক, বাবার অযোগ্যতার কারণে ভেরিফিকেশনে আটকে যেতেন। অর্থাৎ জিয়াউর রহমানের বদান্যতায় চাকরি পেয়েছেন। জিয়াউর রহমানের বদান্যতায় অনেক কিছু হয়েছে। যুদ্ধাপরাধী জামাত বাংলাদেশের রাজনীতির সুযোগ পেয়েছে। সেনাবাহিনীতে দীর্ঘ সময় সফলভাবে চাকরি করার পর আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। তিনি স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্সের কমান্ড্যান্ট এবং 69 পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব পালন করেন। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তন হলে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত কারণে সংশ্লিষ্ট কমিটির সুপারিশে 2009 সালের 24 জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দীর্ঘ 15-16 বছর পর 2024 সালের অগাস্টের অন্তর্বর্তীকালীন সরকার তার সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করে আর 2026 সালের নতুন বিজ্ঞপ্তিতে তাকে দেওয়া হলো এক অবিশ্বাস্য ভূতাপেক্ষ পদোন্নতি। বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে 2011 সালের 26 ডিসেম্বর ভূতাপেক্ষ মেজর জেনারেল, অবসরের আগে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এর ফলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল উভয় পদে থাকাকালীন বকেয়া বেতন ভাতা ও বিধি অনুযায়ী সমস্ত আর্থিক সুবিধা লাভ করবেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের সুপারিশে তারেক প্রশাসনের এই পদক্ষেপকে একদিকে যেমন সামরিক বাহিনীর বঞ্চিতদের ন্যায় বিচার হিসেবে দেখছে একটি শ্রেণী, ঠিক অন্যদিকে তা রাজনৈতিক মহল